নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ইয়ন্স গ্যালারিতে আজ আপনারা শুনবেন সুলেখক উৎস ভট্টাচার্যের কলমে গা ছমছমে রহস্য গল্প নিশিরাত বাঁকা চাঁদ। আজকের গল্প পাঠে রয়েছি আমি নীলাঞ্জন। অন্যান্য চরিত্রে রূপঙ্কর, শুভদীপ, বাল্মীকি ও সূর্য। ধ্বনি পরিকল্পনা অ্যারি, প্রচ্ছদালঙ্করণ রাকিব। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, লেখক উৎস ভট্টাচার্যর কলমে নিশিরাত বাঁকা চাঁদ। অতলান্ত অন্ধকার সমুদ্রে, যেখানে কোনো আলোর সামান্য অংশ প্রবেশ করতে পারে না, সেখানে এক ভয়ানক অস্তিত্ব অবস্থান করছে। সে আদিম এবং অমিত শক্তির অধিকারী। স্মরণাতীত কালে তার উদ্ভব, তার নাম জানা যায় না, আর তাকে বুঝে ওঠাও মানুষের সাধ্যের বাইরে। সেই আদিম অজ্ঞাত জীবটির অসংখ্য ক্লেদাক্ত সুরগুলো নিঃসীম শূন্যতায় পৌঁছে যায়, আবার অতল গহ্বরে টেনে নিয়ে যাওয়ার জন্য শিকারের সন্ধান করে অসীম বিস্তারে। জীব বলে উল্লেখ করা হলো ঠিকই, কিন্তু সেই আদিম বিভীষিকা আমাদের চেনা জগতের কেউ নয়। আমাদের চিরপরিচিত জগৎটার সাথে সম্পূর্ণ অচেনা একাধিক সমান্তরাল জগৎ গা ঘেঁষাঘেঁষি করে অবস্থান করছে। মাঝে রয়েছে কেবল এক সূক্ষ্ম পর্দা। প্রকৃতির খেয়ালে কিংবা মানুষেরই কোনো ভুলে সেই যবনিকাটুকু সরে গেলেই চোখের সামনে ফুটে ওঠে সেই ভিন্ন জগতের ছবি। সেই সঙ্গে সেখানকার অশৈলী অস্তিত্বরাও প্রকট হয়ে ওঠে, বিষিয়ে তোলে লৌকিক জীবন। এই জীবটিও ছিল তেমনই কোনো ভিন্ন জগতের ভয়ঙ্কর অপজীব। কোনো এক সুযোগে এই জগতে এসে আত্মগোপন করে রয়েছে সে। সামান্য একটু বিচ্যুতি আর অচিরেই নেমে আসবে তার আক্রমণ। অনেক অনেক কাল আগের কথা। উপকূলের কাছে জেলেদের একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামটি গড়ে উঠেছিল পাহাড় বেষ্টিত এক উপত্যকায়। সে গায়ে বসবাসকারী ছেলে বুড়ো প্রায় সকলেই সমুদ্রের তরঙ্গের নিচে লুকিয়ে থাকা মূর্তিমান বিপদ সম্পর্কে জানত। তবে তারা সেই বিপদের সাথে মানিয়ে নিয়েই বাঁচতে শিখেছিল। তারা ঢেউয়ের নিচে ঘুমিয়ে থাকা প্রাচীন প্রাণীটাকে শান্ত করার জন্য নানা রকম উপাচার বিধি পালন করত। সমুদ্রের কাছে নৈবেদ্য প্রদান করত, নির্দিষ্ট সময়ের ব্যবধানে বলি দিত। এভাবেই সমষ্টির কল্যাণার্থে কোনো না কোনো হতভাগ্য ব্যক্তির জীবনদীপ নিভে যেত অকালেই। কিন্তু কিছু বছর যেতে না যেতেই গ্রামবাসীরা আত্মতুষ্টিতে ভুগতে লাগল। তারা নৈবেদ্য দেওয়া বন্ধ করে দিল সেই সব আচার অনুষ্ঠানগুলি পালন করাও, যেগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই সাক্ষাৎ বিভীষিকাটাকে আটকে রেখেছে। তারা ভুল করে ফেলল, ভীষণ বড় ভুল। তাদের উপকূলের ঠিক বাইরে ফেনিল জলরাশির নিচে লুকিয়ে থাকা ত্রাসকে ভুলে যাওয়াটা মোটেও তাদের ভালো হয়নি। ঝড়ের আগের গুমোট নিস্তব্ধতার মতো বেশ কিছুদিন সব চুপচাপ ছিল। তারপর এক রাতে, যেদিন কাস্তের মতো এক ফালি চাঁদ উঠেছিল, সমস্ত পরিবেশ বেশ মনোরম ছিল, মৃদুমন্দ বাতাসও বইছিল, কিন্তু সহসা সমুদ্র যেন রাগে ফুঁসতে শুরু করল। উত্তাল ঢেউগুলো ভীষণ গর্জন করতে করতে পাহাড়ের গায়ে আছড়ে পড়তে লাগলো। সেই রোষায়িত ভীষণ গর্জনের শব্দে কানে তালা ধরে যায়। কেবল তাই নয়, আকাশ একটি ভিন্ন জগতের আলোর আভায় উদ্ভাসিত হয়ে উঠল। ভীষণ এক মূর্তি যেন
অস্পষ্টভাবে ফুটে উঠল সেই অলৌকিক আকাশে। গ্রামবাসীরা বিধ্বংসী সেই সামুদ্রিক ঝড় থেকে আশ্রয় খুঁজতে তাদের বাড়ি থেকে যতটা সম্ভব দূরে পালালো, কিন্তু তারা তাদের মনের গভীরে জানতো যে ভয়ঙ্কর কিছু একটা আসতে চলেছে। এই ঝড় তার প্রারম্ভ মাত্র, বাকি আছে আরো অনেক বেশি ভয়ঙ্কর কিছু দেখার। হ্যাঁ, তাদের আশঙ্কা অবশেষে সত্যি হলো। ঝড় থামার পরেই সেই বিপদ সশরীরে দেখা দিল। সমুদ্রের অতল গভীরতা থেকে উঠে এলো পাহাড় প্রমাণ সেই আতঙ্ক। সেই বিশালকায় মূর্তিমান আতঙ্ককে গ্রামবাসীরা এর আগে কখনোই দেখেনি। যা কিছু তাদের ধারণার মধ্যে ছিল, এমন সমস্ত কিছু থেকে ভিন্ন রূপে প্রকট হলো সেই বিভীষিকা। তার আবির্ভাব মাত্রেই একটা তীব্র কটু গন্ধে বাতাস ভারী হয়ে এলো। সেই অপজীবীর শরীর থেকে নির্গত হয়েছে অগণিত সুর, আর তার একমাত্র হলুদ বিশাল বড় চোখটা নরকের আগুনের মতো ধিকি ধিকি করে জ্বলছে। একটাই চোখ, দ্বিতীয় কোনো চোখ নেই তার, কিন্তু সেই মণিবিহীন সর্বগ্রাসী দৃষ্টি সমস্ত নান্দনিক অস্তিত্বকে নিমেষে বিষিয়ে দিতে পারে। গ্রামবাসীরা আর্তচিৎকার করতে করতে ছুটোছুটি করতে লাগলো। নিজেদের প্রাণ বাঁচাতে দৌড়ে নিরাপদ দূরত্বে পালাতে চাইল, কিন্তু কোথাও যাওয়ার জায়গা ছিল না তাদের। সমুদ্র থেকে উঠে আসা সেই আদিম আতঙ্ক তার অগণিত সুর দিয়ে গায়ের পথ ধরে সর্পিল গতিময়তায় এগিয়ে আসতে লাগল। ঘরবাড়ি সব গুঁড়ো গুঁড়ো করে সেই মূর্তিমান বিভীষিকা বেশ কিছু মানুষকে সমুদ্রে টেনে নিয়ে যেতে চাইল। প্রাণীটির মুখ সহসা প্রশস্ত হয়ে গেল, ঝিকিয়ে উঠল করাতের মতো সারি সারি দাঁত, আর সাথে সাথেই হাজারো অভিশপ্ত আত্মার চিৎকারের শব্দের মতো একটি ভয়ালো অপার্থিব স্বর গ্রাম জুড়ে প্রতিধ্বনিত হলো। তারপর ঠিক যেমন হঠাৎ করেই তার আবির্ভাব হয়েছিল, তেমনি হঠাৎ করে সেই বিভীষিকা সাগরের ঢেউয়ের নিচে হারিয়ে গেল। গোটা গ্রামটা ততক্ষণে এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই পরিসরে বেঁচে থাকা ভাগ্যবান গুটিকয় মানুষ একসাথে জড়ো হলো, আর শূন্য চোখে সেই ধ্বংসলীলার পরিণাম দেখে চলেছিল নির্বিশেষ। তাদের মাধ্যমেই পরবর্তীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল সেই সাক্ষাৎ মৃত্যুদূতের বর্ণনা। তারা ভালোভাবেই জানতো যে সেই দানব আবার ফিরে আসবে, এবং পরের বার গল্প বলার জন্য কেউ অবশিষ্ট থাকবে না। তবুও তারা শেষ প্রচেষ্টা স্বরূপ পুরনো উপাচার বিধি পালন করে সেই সমুদ্র দানবকে সুষুপ্তির মায়াজালে বেঁধে রাখতে চেয়েছিল। তবে ভিন জগতের সেই মায়াবীকে কি আর মায়ার বাঁধনে বেঁধে রাখা সম্ভব? তারা কতটা সফল হয়েছিল সেই উত্তরটা ছিল ভবিষ্যতের গর্ভে। ঊনবিংশ শতাব্দী। কুয়াশাচ্ছন্ন মোহময়ী রাতে ছোট্ট জাহাজটি হালকা চালে ভেসে চলেছে বহু রহস্যের আতুরঘর প্রশান্ত মহাসাগরের বুকে। তবে খেয়াল করে চাইলে আকাশে এক ফালি কাস্তের মতো চাঁদটা চোখে পড়বে ঠিকই। ক্যাপ্টেন জন এবং তার ক্রুরা একটা রুটিন অভিযান শেষ করে নতুন আবিষ্কৃত একটি দ্বীপপুঞ্জ থেকে মূল ভূখণ্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে তারা তাদের জন্য অপেক্ষা করা ভয়ঙ্কর এক বিপদ সম্পর্কে আদৌ অবগত ছিল না। অন্ধকারের সন্তান সুপ্রাচীন এক বিভীষিকা সমুদ্রের গভীরতা থেকে তাদের উপর লক্ষ্য রাখছিল, তাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করছিল, খুঁজছিল উপযুক্ত সময়। তার শয়তানি দৃষ্টি কল্পনাতীতভাবে সুদূর প্রসারী। সেই সাক্ষাৎ মৃত্যুদূতের ক্ষমতা সম্পর্কে সম্যক ধারণা নেই কারোই। হঠাৎ এক প্রলয়ঙ্করী ঝড় উঠল।
এবং সমুদ্রের ঢেউগুলি আরো রুদ্ররূপ ধারণ করল। ক্রুরা জাহাজটিকে ভাসিয়ে রাখতে তখন রীতিমতো হিমশিম খাচ্ছে, কারণ ক্রুদ্ধ বাতাস পালগুলিকে ক্রমাগত আঘাত হেনে চলেছে, আর ঢেউগুলো যেন লোফালোফি খেলছে অসীম সাগরের বুকে এই ছোট্ট জলযানটাকে নিয়ে। হঠাৎ করে জল থেকে একটা বিশালাকার সুর বেরিয়ে এলো, আর তারপরেই আরেকটি এবং আরো একটি। এইভাবে অসংখ্য সুর আত্মপ্রকাশ করতে লাগলো। ক্রুরা আতঙ্কিত হয়ে দেখলো সেই অজ্ঞাত অপজীবটির ভয়ঙ্কর রূপ। ভয় ও বিস্ময়ের যৌথ অভিঘাতে তারা দেখল একটা একচোখ দৈত্য যেন অন্ধর আগে সুবিশাল হলুদ চোখে তাদের দিকেই তাকিয়ে রয়েছে। ক্যাপ্টেন জন প্রাণীটার বিরুদ্ধে লড়াই করার জন্য তার ক্রুদের একত্রিত করার চেষ্টা করছিল ঠিকই, কিন্তু তাদের অধিকাংশই সেই অজানা জীবের সম্মোহনী দৃষ্টিতে ইতিমধ্যেই বশ্যতা স্বীকার করে নিয়েছে। সেই অন্ধকারের জীবটি যে কেবল অমিত শক্তিশালী তাই নয়, তার রয়েছে অদ্ভুত ক্ষমতা, স্থান কালের অদ্ভুত নিয়ন্ত্রণ, চিন্তা চেতনা ও বুদ্ধিবৃত্তির উপর সম্পূর্ণ অধিকার। এমনই সব ক্ষমতায় বলীয়ান সে। সেই জাহাজের ক্রুদের মনের নিয়ন্ত্রণ নিয়েছিল সেই বিভীষিকা, এবং ফলস্বরূপ তারা তখন তার ইচ্ছার দাসে পরিণত হয়েছিল। ক্যাপ্টেন আর কয়েকজন ক্রুই মাত্র তার এই কবল থেকে মুক্ত ছিল। বাকিরা মূর্তির মতো স্থির হয়ে গেছে। জন বেশ জানত যে তাদের বেঁচে থাকার ন্যূনতম কোনো আশা জিয়ে রাখতে হলে তাকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে যথাবিহিত কিছু কাজ করতে হবে। কাঁপতে কাঁপতে ক্যাপ্টেন তার অস্ত্র ধারণ করল এবং সেই জীবটির দিকে লক্ষ্য স্থির করল। বারবার ধ্বনিত হলো আগ্নেয়াস্ত্র গর্জে ওঠার শব্দ। কিন্তু সেই বিভীষিকা যে কেবল ভয়ঙ্কর শক্তিশালী ছিল তাই নয়, ভিন্ন জগতের সেই মায়াবী জীবটি ছিল বস্তুত অপ্রতিরোধ্য। অধিনায়ক জনের বুলেট সেই জীবের গায়ে সামান্য কিছু ছিদ্র তৈরি করেছিল, আর সেই ক্ষত থেকে থকথকে কালচে জেলির মতো কিছু পদার্থ জাহাজে ছিটকে এসে পড়ল। কি আশ্চর্য, সেই জেলির মতো পদার্থগুলোর মধ্যে যেন স্পন্দন জেগে উঠেছে। তারা চলে ফিরে বেড়াচ্ছে জাহাজের মধ্যে। কিন্তু অত ভাবার সময় কোথায়? ক্যাপ্টেন যুদ্ধ করতে লাগলো প্রাণপণে, কিন্তু তার মধ্যেই সে বেশ অনুভব করতে পারল যে তার মন ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে। অলৌকিক প্রাণীটার প্রভাবের কাছে ক্রমেই আত্মসমর্পণ করতে চাইছে সমস্ত সাহস, যৌক্তিক বোধবুদ্ধি ও চেতনা। কিন্তু চিরকালের লড়াকু ক্যাপ্টেন জন হাল ছেড়ে দিতে অস্বীকার করল, এবং তার সমস্ত শক্তি দিয়ে সে সেই দৈত্যের মতো নিয়ন্ত্রণকে প্রতিরোধ করে চলল। বারে বারে আঘাত হানতে লাগলো। সময়ের কোনো হিসাব নেই। ক্যাপ্টেন তার ক্রুদের ও জাহাজটিকে বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধ করে যাচ্ছিল। সেই বিভীষিকাকে অন্তত সাময়িক সময়ের জন্য পরাস্ত করে জাহাজ নিয়ে পালাতে পারার চেষ্টার লড়াই করে চলছিল সে। কিন্তু শেষ পর্যন্ত সে আর পেরে উঠল না। প্রাণীটি একটি মারাত্মক আঘাত হানতেই জাহাজটা ডুবে যাওয়ার উপক্রম হলো। ক্যাপ্টেন বাকিদের বাঁচাবার চেষ্টা করেছিল, কিন্তু সে অবাক বিস্ময়ে দেখে কেউই নিজের বা অন্যের প্রাণ বাঁচাতে তৎপর নয়, বরং তারা বদ্ধ উন্মাদের মতো একে অন্যকেই আঘাত করে চলেছে। কালো জেলির মতো পদার্থগুলো ওদের গায়ের সাথে লেপ্টে গেছে। ক্রমেই কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছে ক্রুদের চেহারাগুলো। শয়তানি অন্ধকার তাদের সমস্ত অস্তিত্ব গ্রাস করে নিয়েছে। এবার জন বুঝল সঙ্গীদের বাঁচাবার চেষ্টা করে কোনো লাভ নেই। তারা কোনো এক সম্মোহনের বশে একে অপরকে মারছে। আর কিছুই ভাবল না ক্যাপ্টেন, ঝাঁপিয়ে পড়ল জলে। কোনো উপায়ে ক্যাপ্টেন নিজের পৈতৃক প্রাণটুকু রক্ষা করে সমুদ্রে ভাসতে ভাসতে একটা উপকূলে এসে পড়েছিল। তার সংজ্ঞাহীন দেহটা প্রথমে কয়েকজন জেলে উদ্ধার করে। তাদেরই সেবা শুশ্রূষায় 2 দিন পর চোখ মেলে চায় ক্যাপ্টেন জন। কিন্তু তার চোখে তখন উন্মাদের দৃষ্টি। ভীষণ আতঙ্কে প্রায়শই কেঁপে কেঁপে উঠছে তার সর্বাঙ্গ।
বিড়বিড় করে ঘোর লাগা কণ্ঠে জন বলছে, কেউ বাঁচবে না, কেউ না, কেউ না, কেউ না। নরকের নরকের অন্ধকার থেকে ও উঠে এসেছে। ওই তো, ওই তো, ওই তো, ওই তো, ওই তো, ও এখানেও এসে গেছে। ও সব ধ্বংস করে ফেলবে, সব ধ্বংস করে ফেলবে ও। সবাইকে সবাইকে মেরে ফেলবে। আমার মাথা চিবিয়ে খাবে শয়তানটা। মানুষ মরবে, মানুষ মরবে, চেনা মানুষেরই আছে। এতটা বলে ভীষণ কাশতে থাকে জন। তারপর কিছুক্ষণ পরে কোনো মতে কাশির দমক সামলে আবার উন্মাদের মতো বলে ওঠে, জলই জীবন, কিন্তু কিন্তু ওই শয়তানটা, ওই শয়তানটা জলে আত্মগোপন করে থাকে, ধীরে ধীরে জলে মিশিয়ে দেয় মরণের বীজ। ও আমায় ও আমায় ধাওয়া করে এখানেও এসে গেছে। এবারে এবারে নিজেকে খণ্ড বিখণ্ড করে মিশিয়ে দেবে দেশান্তরে জলাশয়। তারপর 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 6 জনকে আশ্রয় করে শুরু হবে ভীষণ ভীষণ হত্যালীলা। উন্মাদ হয়ে যাবে সব একে একে, উন্মাদ উন্মাদ। বলতে বলতে হেঁচকি ওঠে জনের। ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে নামে কালচে লাল তরলের ধারা। চিরদিনের মতো চোখ বুঝল রণক্লান্ত ক্যাপ্টেন। কিন্তু কোন অশনি সংকেতের সন্ধান দিয়ে গেল সে? একবিংশ শতাব্দী। কিশোর ছেলেটা ভীষণ মন দিয়ে বইটা পড়ছিল। সবেমাত্র বইটা বন্ধ করে রাখল সে। প্রায়ান্ধকার ঘরটার টেবিল ল্যাম্পের আলোটুকু বাদ দিয়ে আর কোনো আলোর উৎসই নেই। কি যেন নাম বইটার? খেয়াল করে দেখলে বোঝা যায় বইটার মলাটে সোনালি অক্ষরে লেখা দেশ বিদেশের আশ্চর্য কিংবদন্তি। ছেলেটা যে কতবার এই বইটা পড়েছে তার কোনো হিসাব নেই। এখন ছেলেটি আর গল্প হিসাবে ভাবেই না বইয়ের কাহিনীগুলোকে। সে একাত্ম হয়ে যায় বইটার উপাখ্যানের সঙ্গে। নিজেও ক্রমে ক্রমে হয়ে ওঠে গল্পেরই এক অবিচ্ছেদ্য চরিত্র। কিন্তু কোন চরিত্র? সেই ঘরটায় যেমন আলো আধারি কাটাকুটি খেলছিল, ছেলেটির মনেও তেমনই এক গভীর রহস্যময়তা ক্রমেই দানা বাঁধতে থাকে। কাটতে থাকে বছর। এক ফালি চাঁদ কাস্তে যথা, মৌন হাসির চুপ কথা, কালোয় আলোয় পিছলে পড়ে অন্ধকারের রূপকথা। ঠিক কতদিন ধরে এরকমটা হচ্ছে আমার সাথে তা আমার মনে পড়ে না। আমার মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণার মাত্রা এতটাই বেশি যে শরীরের প্রত্যেকটা স্নায়ু পেশি আর রক্তবাহ ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। তখন আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিংবা কল্পনা, বাস্তব সবকিছু এলোমেলো হয়ে যেতে থাকে। নিজের অস্তিত্বটাই কেমন যেন পাল্টে যেতে থাকে। আমি যেন আর আগের আমিই থাকি না। আহা, কি হলো? আপনাদের সবটা বুঝে উঠতে নিশ্চয়ই বেশ বেগ পেতে হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, দাঁড়ান, তবে গোড়া থেকেই আরম্ভ করা যাক। আমি শ্রী অভিজিৎ সামন্ত শহরের একটি মাঝারি মাপের ইউটিলিটি গুডস কোম্পানিতে সেলসের কাজে কর্মরত। কিন্তু আমি যেহেতু সেই শহরের বাসিন্দা নই, তাই উপয়ন্ত না থাকায় ডেলি প্যাসেঞ্জারি করি। লোকালি একটা মাথা গোঁজা রাস্তা না খোঁজার চেষ্টা যে করিনি তা নয়, বরং চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু বিভিন্ন কারণে শেয়ার হয়ে ওঠেনি। আর তাছাড়া বাজার আগুন, কিছু ধরতে গেলেই হাতে ছ্যাঁকা লাগে। সে যাই হোক, দিনভর রুটি রুজির তাড়নায় এদিক সেদিক ঘোরাঘুরির পর লোকাল ট্রেনে বাদুর ঝোলা ঝুলতে ঝুলতে বিধ্বস্ত দেহে গ্রামের নিকটবর্তী স্টেশনে পৌঁছায়। তারপর বেশ কিছুক্ষণ সাইকেল ঠেঙিয়ে তবে গ্রামের বাড়িতে ফিরি। তখন ক্লান্তিতে শরীর ভেঙে পড়তে যায়। তবে ক্লান্তি কেবল দেহের নয়,
মনেরও বটে। তা সেদিনও এরকমই কাজ সেরে ফেরার পথে গ্রামের বড় দিঘিটার সামনে এসে হঠাৎ কি খেয়াল হওয়ায় সাইকেলটা থামালাম। আকাশে তখন মরা চাঁদের আলো দেখা দিয়েছে। হঠাৎ কি খেয়াল হলো, ছোটবেলার মতো আমি দিঘির পাড়ে ঝুঁকে বসে পড়লাম। ছোটবেলাতেও একদিন রাতে এমনই বসেছিলাম। তারপর ঠিক কি হয়েছিল, আচ্ছা সে কথা এখন থাক। এখন বলি বড়বেলার কথা, সেই স্মরণীয় রাতের কথা। তা যে কথা বলছিলাম, জলের মধ্যে দেখতে পেলাম খয়াটে চাঁদের প্রতিবিম্ব। কিন্তু হঠাৎ একটা নতুন ব্যাপার ঘটে গেল। বিস্ফারিত চোখ মেলে দেখলাম চাঁদের প্রতিবিম্বের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে হাসছে অন্য একটা আমি। হ্যাঁ হ্যাঁ, আমিই তো, দেখতে অবিকল আমারই মতো, কিন্তু আমার চেয়ে অনেক বেশি স্থির। হঠাৎ চোখাচোখি হয়ে গেল আমাদের। ওর মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি আর ঠোঁটে নিষ্ঠুর একটা হাসির। ঈর্ষা হলো জানেন, ভীষণ ঈর্ষা। আমার রক্তমাংসের আমিটাকে বাইরে থেকে দেখে পর্যবেক্ষকের আমাকে একজন শান্ত, বিচক্ষণ ও পরিণত মনস্ক যুবক বলেই মনে হবে। কিন্তু আমার অস্থির মনে যে প্রতিনিয়ত কোন জটিল ঘূর্ণি ঘুরপাক খাচ্ছে আর নিঃসীম অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি আমি, তা কি কেউ জানে? আমার তো মনে হয় এই দিঘিটার তলাতেও এমনই একটা কালগহ্বর আছে। হয়তো পৃথিবীর সমস্ত জলাশয়েরই একটা গোপন কোণে সেই গহ্বর লুকিয়ে থাকে। যেমন মানুষের মনের কোণে এক প্রান্তিক ছায়াচ্ছন্ন অঞ্চলে লুকিয়ে থাকে চাপ চাপ অন্ধকার। এই মরা চাঁদের আলোয় চারপাশটা আশ্চর্য রকমের শান্ত আর উদাসীন হয়ে যাচ্ছে, আর দিঘিটা রয়েছে একদম একা, ঠিক আমার মতো। নেশাচ্ছন্নের মতো দিঘির পাড়ে বসে রয়েছি আমি। কতক্ষণ তা আমি নিজেও জানি না। হঠাৎ সেই সীমাহীন নৈশব্দ ভেঙে একটা হালকা শব্দ কানে এলো আমার। সচকিতে তাকাতেই স্পষ্ট দেখতে পেলাম আমার মোবাইল ফোনটা একটা ভোঁতা শব্দ করে ডুবে গেল জলে। আরে কি সর্বনাশ! আমার প্যান্টের পকেটেই তো ছিল, সেখান থেকে কখন যেন আলগা হয়ে এসেছিল, আর তারপর প্রমাদ করলাম আমি। হায় হায়, এই মুঠোর ফোনের মধ্যেই তো সমস্ত প্রোডাক্ট আর কাস্টমারদের ডিটেলস রয়েছে। সময় মতো ডেলিভারি না দিতে পারলে আমার মতো একটা নগণ্য সেলসম্যানকে যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে একটু হাত কাঁপবে না কোম্পানির কর্তা ব্যক্তিদের, তার আলাদা করে বলবার অপেক্ষা রাখে না। এইচআরের দরজার বাইরেই হরেক কিসমের সার্টিফিকেট হাতে ক্যান্ডিডেটের লম্বা লাইন। এই দুর্মূল্যের বাজারে চাকরি কি আর সহজে মেলে? গ্র্যাজুয়েশনের পর শহরের বুকে হন্যে হয়ে ঘুরে ঘুরে এই চাকরিটা কোনো মতে জুটিয়েছি আমি। সেটাও যাবে? তাহলে বাবার ওষুধ, আমাদের বাড়িটা টালি সারানোর খরচপাতি, বোনটার বিয়ে। আমি আরো কিছুটা ঝুঁকে জলের মধ্যেই হাতড়াতে থাকলাম, কিন্তু আস্ত একটা ফোন কি আর জলে ভেসে থাকবে? নির্ঘাত এতক্ষণ তলিয়ে গিয়েছে অনেক গভীরে। তবুও ফোনটাকে আর সেই চাকরিটাকে বাঁচানোর শেষ চেষ্টা তো করা যেতেই পারে। দিঘিটা তো খুব বেশি গভীর না, সাঁতারও আমি বেশ ভালোই জানি। ঝাঁপ দিয়েই দেখবো নাকি একবার? এই হাড় কাঁপানো শীতে ভর সন্ধেবেলা অগত্যা জলে নামতে হবে। কিন্তু ঠিক তার পরক্ষণেই এমনটাও ভয় হলো যে এই চন্দ্রাহত দিঘিটা বুঝি সর্বগ্রাসী হয়ে উঠেছে। কেবল মুঠো ফোনটাই নয়, গ্রাস করে নেবে গোটা আমিটাকেও। একটা ভয়ঙ্কর কিছুর অস্তিত্ব বেশ টের পেলাম জলের তলায়। সেটা কি আমি জানি না, না সেটা ঠিক ভূত প্রেত দৈত্য দানও নয়, কিন্তু সেটা এই জগতের কোনো জীবও নয়। এর খাদ্য কেবল স্পর্শযোগ্য যা কিছু তা নয়, ধরা ছোঁয়ার বাইরের বস্তুও যেন ওর খাদ্য। অসংখ্য সুর দিয়ে সে যেন আমায় আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে চাইছে। তার সর্বগ্রাসী খিদে যেন গিলে নিচ্ছে আমার সমস্ত কিছু, আমার চেতনা, আমার বুদ্ধিবৃত্তি, আমার সমস্ত অস্তিত্বটুকু। তারপর এক সময় তীব্রভাবে মাথা ঝাঁকিয়ে মনে জোর আনলাম, না 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 না, যখন যা হবে হোক, ঝাঁপ আমি দেবই। এই ভেবে সবে মাত্র শার্ট আর জিন্স খুলতে উদ্যত হয়েছি, প্যান্টের পকেটে হাত দিয়েই দেখলাম, ও মা, এ কি? এটা তো আমার ফোনটা এখানে, কিন্তু এটা কিভাবে সম্ভব?
সবটাই কি তাহলে আমার মনের ভুল? কিন্তু আমি যে নিজের চোখে দেখলাম, শব্দও শুনলাম জলে পড়ার, জলের ছিটেও তো এসে লেগেছিল আমার মুখে। সবটাই তাহলে আমার মনের ভ্রম, সবটাই মায়া। এতক্ষণ মোবাইল খোয়া যাওয়ার আশঙ্কায় আমার চোখ মুখে ছিল উদ্বেগের ছাপ। খুব স্বাভাবিক সেটা, কিন্তু মোবাইলটা পাওয়ার পর তো উচ্ছ্বাসিত হওয়ার কথা, নিদেন পক্ষে চিন্তামুক্ত হওয়ার কথা, কিন্তু হলো হিতে বিপরীত। নিশ্চিন্ত হওয়ার পরিবর্তে আমার হৃদস্পন্দন গেল বেড়ে, আর সেটা বেড়ে গেল বেশ কয়েক গুণ। মাথায় যেন বিশালাকার হাতুড়ি দিয়ে কেউ আঘাত করছে অনবরত। কপালের রগগুলো ফুলে উঠেছে, মস্তিষ্কে রক্তের চাপ বাড়ছে, আমি বেশ অনুভব করতে পারছি। দুহাত দিয়ে মাথাটা চেপে ধরলাম আমি। সে আমার মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিচ্ছে, আমার চিন্তা ভাবনা স্তরে স্তরে খোদাই হচ্ছে তার অনুশাসন। উফ, সে কি ভয়ঙ্কর যন্ত্রণা! একবার বোধহয় বিকৃত স্বরে চিৎকারও করে উঠলাম আমি। তারপর ধীরে ধীরে একটা ঠান্ডা বাতাস দিঘিটাকে ঘিরে নির্দিষ্ট ছন্দে আবর্তিত হতে লাগলো। বেগ বাড়তে লাগলো তার। ক্রমে ক্রমে আবার কখন যেন স্বাভাবিক হয়ে উঠলাম। স্বাভাবিক হয়ে আসতে বাড়ির পথে সাইকেল চালাতে লাগলাম আমি। কিন্তু কিছুটা পথ যেতেই সহসা আবার কিছু এলোমেলো চিন্তা এসে বাসি মৃতদেহতে বসা মাছির মতো ভন ভন করতে লাগলো। ফোন, ঘড়ি, মানিব্যাগ সব যথাস্থানে রয়েছে তো? হঠাৎ যদি কোনোটার রাস্তায় খোয়া যায়, কোনো রাত পাখি ছোঁ মেরে নিয়ে চলে যায়, হাত থেকে হঠাৎ পড়ে ভেঙে যায়, অথবা কোনো ছিনতাইবাজ এসে আমার সতর্ক দৃষ্টি ঘোরাফেরা করছে রাস্তার আনাচে কানাচে। গাছের পাতার বাতাসে দুললেও যেন আতুতাই বলে সন্দেহ হতে লাগলো। কোনো মতে সবটা সামলে খুব জোরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরলাম আমি। বাতিগ্রস্তের মতো অতিরিক্ত সাবধানতা অবলম্বন করাটা স্বভাব হয়ে গেছে আমার, সেই কোন ছোটবেলা থেকে। আপনারা ভাবছেন বুঝি আমি প্রয়োজনের চেয়ে অনেক বেশি ভাবি, কি তাই তো? তা ভাবি বই কি, কিন্তু সত্যি কি আমি ভাবি, নাকি কেউ বা কারা আমাকে দিয়ে ভাবিয়ে নেয়? সেই যে অসংখ্য সুরবালা প্রাণীটা, ওই কি আমায় নিয়ন্ত্রণ করে? আবঝা আবঝা মনে পড়ছে আমার, তখন আমি ক্লাস 5-এ পড়ি। গ্রামে স্কুল। বৃষ্টি হলেই চারিদিক কাদা কাদা হয়ে যায়। স্কুল ছুটির পর জুতো জোড়া হাতে নিয়ে খুব সাবধানে পা ফেলে ফেলে বাড়ির পথে হাঁটা দিয়েছিলাম। পথঘাট সেদিনও এত কাদা কাদা হয়েছিল যে একটু হলেই পা পিছলে। সেদিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, দমকা বাতাস সঙ্গে মেঘের গর্জন। ঘোর দুর্যোগের দিন ছিল সেটা, অথচ আমার ওরকম গুটি গুটি পায়ে খুব সাবধানে পথ চলা দেখে বন্ধুরা সেদিন হেসে কুটো পাটি। প্রত্যয় নিজকে হাসি হেসে বলেছিল, আরে অভিজিৎ, পাগল নাকি রে তুই? কোথায় কাদা? আকাশ তো একেবারে রোদ ঝলমলে, চারিদিক খটখটে শুকনো। খটকা লেগেছিল। থমকে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। অবাক হয়ে দেখেছিলাম, সত্যি তো বৃষ্টির ছিটে ফোটার চিহ্ন নেই কোথাও। এমনটা কিভাবে হতে পারে? লজ্জায় অপমানে মুখ চোখ লাল হয়ে গেছিল আমার। কান থেকে যেন ধোঁয়া বেরোতে চাইছিল। ঘটঘট করে হেঁটে আমি সোজা হেড স্যারের কাছে গিয়েছিলাম। স্কুলের হেডমাস্টার পণ্ডিত মানুষ। সবটা শুনে প্রথমটাতে বেশ অবাক হয়েছিলেন বইকি। তবু কিছুক্ষণ কি সব যেন ভেবে হাসতে হাসতে বলেছিলেন, এ তো ভালো কথা, তোমার একটা আশ্চর্য শক্তি রয়েছে, সাধারণ মানুষের সেটা থাকে না। আমি নিতান্তই অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, সেটা কি স্যার? অসাধারণ কল্পনা শক্তি। কবি লেখকদের মধ্যে সাধারণত থাকে এই অসাধারণ শক্তি। বাচ্চাদের মনের গভীরেও থাকে কল্পনার বীজ, কিন্তু আমরা বড়রা সেই বীজকে অঙ্কুরিত হতে দিই না। তোমার শক্তিটাকে কাজে লাগাও, লেখালেখিতে হাত দাও অভিজিৎ। আশীর্বাদ করি, অনেক বড় হও।
স্যারের চাহনিতে উজ্জ্বল আশার আলো। তখন থেকেই অল্প বিস্তর লেখার চেষ্টা করি। ছোট বয়সে আমার কত খাতায় যে রূপকথায় ভরে গিয়েছিল তারই অত্যা নেই, কিন্তু ক্রমেই দিন দিন সেই আলোকোজ্জ্বল রূপকথার কল্পকাহিনীগুলো নিকষ কালো আঁধারে হারিয়ে গেল। অন্ধকার টপ করে গিলে ফেলল জীবনের সমস্ত আলো। নিজের অজান্তেই কখন যেন ঢুকে পড়লাম ডার্ক ফ্যান্টাসি আর সাইকোলজিক্যাল হররের দুনিয়ায়। সেই অন্ধকারের পথ ধরেই লিখেছিলাম একটা কিংবদন্তির সামুদ্রিক অপজীবের কাহিনী। কিন্তু সে কি করে এমন জীবন্ত হয়ে উঠল কিছুতেই বুঝে উঠতে পারি না। তবে সেই অন্ধকার অধ্যায়ের সূত্রপাত ঘটেছিল সেই ছেলেবেলাতে। টিউশন পড়ে ফেরার পথে একদিন আকাশে হঠাৎ চোখ আটকে গেল। দেখলাম এক ফালি চাঁদ আমার দিকে তাকিয়ে হাসছে। বিদ্রুপের হাসিটা দেখে মাথায় যেন রক্ত চড়ে গেল। সহসা নজর করলাম বাকিরা বেশ কিছুটা এগিয়ে গেলেও আমি আর প্রত্যয় কাছাকাছি রয়েছি। মাথার মধ্যে সবকিছু তালগোল পাকিয়ে গেল। আমাদের পাশেই সেই দিঘিটার কালো জল যেন হাতছানি দিয়ে রাখছে। অজগর যেমন নাক পাশে জড়িয়ে নেয় তার শিকারকে, তেমনি চারপাশের এক নিঃসীম শূন্যতা আমায় গ্রাস করে নিতে লাগলো। ঝিঝির ডাকটুকু আর কর্ণগোচর হচ্ছে না। চাঁদের আলোয় সেই সন্ধ্যাতেও দিঘির জলে আমার প্রতিবিম্বকে দেখলাম। অবিকল আমার মতো দেখতে হলেও সে চোখে মুখে খেলা করছে শতাব্দী প্রাচীন কুটিলতা ও সীমাহীন প্রতিশোধ স্পৃহা। ক্রমেই সেই প্রতিবিম্বের পরিবর্তিত রূপ ধরা পড়ল আমার চোখে। বিশালাকার সেই দেহ, বিচ্ছিরি সুরগুলো নড়ছে, আর উফ কি ভয়ঙ্কর! গাড়ির হেডলাইটের মতো ধকধক করে জ্বলছে একটা মাত্র হলুদ রঙের চোখ। এই জগতের সমস্ত কিছু গিলে খেয়ে তবে যেন ওর পরিতৃপ্তি হবে। কিন্তু বেশিক্ষণ সেই রাক্ষসটাকে স্বরূপে দেখতে পেলাম না। আবার ফিরে এলো আমার মতোই দেখতে, কিন্তু কুটিলতা মাখা মুখটা। তারপর সহসা কিছু বুঝে ওঠার আগেই সেই প্রতিবিম্ব যেন আমার সাথে দেহবদল করে ফেলল। তারপর আমার বিস্ফারিত দুই চোখের সামনেই ঘটে গেল সেই মর্মান্তিক ঘটনাটা। আমার সেই দেহান্তরিক প্রতিবিম্ব একটা হ্যাঁচকা টান মেরে প্রত্যয়কে উল্টো করে ঝুলিয়ে দিল দিঘির জলের মধ্যে। বাঁচবার জন্য প্রাণপণে সে হাত পা ছোড়ার চেষ্টা করতে লাগলো, খাবি খেতে লাগলো একটু শ্বাসবায়ু সংগ্রহের জন্য। কিন্তু কি আশ্চর্য, কোনো শব্দই আমার কানে ঢুকছিল না। কিংবা এমনও হতে পারে যে সেই প্রতিবিম্বের কর্ণেন্দ্রিয় কাজ করে না। কিন্তু সেই প্রতিবিম্বের আসরিক শক্তির কাছে প্রত্যয় কিছুতেই পেরে উঠছিল না। বাঁচবার জন্য তার সমস্ত প্রচেষ্টা ক্রমে স্তিমিত হয়ে আসতে লাগলো। তারপর এক সময় সমস্ত ছটপটানি বন্ধ হয়ে গেল তার। আমার প্রতিবিম্ব একটা বেশ ভারী পাথর জোগাড় করে এনে বেঁধে ফেলল প্রত্যয়ের গলায়। তারপর একটা ভোঁতা শব্দ করে প্রত্যয়কে সাথে নিয়ে ডুবে গেল পাথরটা। ততক্ষণে আমার দেহে সার ফিরে এসেছে। দিঘির দিকে তাকিয়ে দেখি আমার প্রতিবিম্বের মুখে একটা কান এঁটো করা হাসি লেগে আছে, আর চোখ দুটো ঐশাচিক আনন্দে জল জল করছে। তারপর আরো একবার স্বরূপে দেখতে পেলাম রাক্ষসটাকে। মুখ খুলল সেটা, আর চাঁদের আলোয় ঝিলিক দিয়ে উঠল তার দাঁতের সারি। ভীষণ একটা শব্দ করে উঠল সে। কিন্তু আমি বাদে সে শব্দ আর কেউ শুনতে পেল না। একবার চোখ রোগড়ে তাকালাম, কোথায় সেই কুটিল প্রতিবিম্ব, আর কোথায় বা সেই রাক্ষসের জীবটা? তেমন কিছুই তো নেই কোথাও। সব একদম স্বাভাবিক, যেমনটা থাকবার কথা। তবে এতক্ষণ যে সব ভয়ঙ্কর দৃশ্যকল্প দেখলাম, সেসব কি সত্যি নাকি নিছকই কল্পনা? কিন্তু কল্পনাই যদি হবে, তাহলে প্রত্যয় কোথায়? ও কি, আপনারা ভয় পেলেন নাকি? আরে এমনটাও তো হতে পারে যে আমি দিঘির ধারে দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবছিলাম, আর সেই ফাঁকেও বাড়ি চলে গেছে। কিন্তু দুঃখের কথা কি জানেন তো, সেদিনের পর থেকে আর ওকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। যাকে ওসব কথা এখন বাদ দিন। তা যে কথা বলছিলাম, রূপকথাটা শীঘ্রই মুছে গেল। তাদের স্থান অধিকার করে নিল অন্ধকারের গল্প। এখানেও কল্পনাই আমার হাতিয়ার, তবে তাতে আলো নেই।
প্রাণ নেই, আছে কেবল শ্যাওলা ধরা দেওয়ালের মতো মৃত্যুর শীতল মাখা আদিম অন্ধকার। অচেনা কোনো সিরিয়াল কিলারের মস্তিষ্কের ভেতরে অবৈধভাবে প্রকাশ করে তার স্নায়ুর কলকবজা নাড়িয়ে চিন্তা ভাবনাটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার যে কি তৃপ্তি, তা আপনারা বুঝবেন না মশাই। কাজের চাপে এখন আর লেখালেখিতে অত সময় দিতে পারি না। শখের চেয়ে রুজিরুটির চাকরির দাম ঢের বেশি, তাই না বলুন? তবে বেশ কয়েকদিন হলো সমস্যাটা গুরুতর আকার ধারণ করেছে। চোখের সামনে রকমারি অঘটন ঘটে যাচ্ছে, স্পষ্ট দেখতে পাচ্ছি। সব মনে হচ্ছে সত্যি, কিন্তু কিন্তু আসলে সত্যি নয়। সবকিছু স্বাভাবিক, কিন্তু কোনো কারণে আমার কাছে অস্বাভাবিক ঠেকছে। এইরকম সব অদ্ভুতরে ব্যাপার স্যাপার। এই স্বাভাবিক অস্বাভাবিকের দ্বন্দ্বে অতিষ্ঠ হয়ে শেষমেশ আমি গিয়েছিলাম প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর বিনয় চাকলাদারের কাছে। সবটা শোনার পর ডাক্তারবাবু গম্ভীর হয়ে বলেছিলেন, আপনার থেকে যা শুনলাম তাতে বলতেই হয় যে আপনার সমস্যাটা মশাই একেবারে অভিনব। আমার যা মনে হচ্ছে আপনার আসলে একটা নিজস্ব কল্পনার জগৎ রয়েছে, যদিও অল্প বিস্তর আমাদের সবারই থাকে সেটা, তবে আপনার ক্ষেত্রে সেটা একটু বেশি প্রভাব বিস্তার করছে। অবচেতন মনের গোপন স্তরে কোথাও লুকিয়ে থাকে সেই জগৎ, ঘুমের মধ্যে স্বপ্ন হয়ে দেখা দেয় সেটা, তখন সেগুলো সত্যি বলেই মনে হয় আমাদের। কিন্তু সচেতন অবস্থায় স্বাভাবিকভাবে আমাদের কাছে বাস্তব আর কল্পনার পার্থক্যটা স্পষ্ট। অথচ আপনার সিচুয়েশনটা একদম অন্যরকম। সচেতনকে ছাপিয়ে যাচ্ছে আপনার অবচেতন, সেটাও আবার ঘুমের মধ্যে নয়, জেগে থাকা অবস্থাতেই। কল্পনার উপর রাশ টানতেও আপনি ব্যর্থ। দিনের অধিকাংশ সময় আপনি কাটাচ্ছেন সেই ভাবনার রাজত্বে। আসন্ন কাল্পনিক বিপদের আশঙ্কায় অহেতুক সতর্ক হয়ে পড়ছেন। হাইলি ইন্টারেস্টিং। কিছুদিন সময় লাগবে আমার কেসটা ভালোভাবে বুঝতে। ততদিন বরং এই ওষুধগুলো। ডাক্তারের চেম্বার থেকে কিছু না বলেই শটান বেরিয়ে চলে এলাম আমি। এত ভারী ভারী কথা আর শুনতে ভালো লাগছিল না আমার, ভীষণ বিরক্ত লাগছিল। ভীষণ মনে হচ্ছিল দুই চার কথা শুনিয়ে, কিংবা কেন বুঝতে চাইছেন না ডাক্তারবাবু? আসলে কেউই বুঝছে না। সবটা সত্যি, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি সব কিছু ঘটতে। অবশ্য মাঝে মাঝে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব এলোমেলো হয়ে যায়। ঠিক কোন সময় আছি ঠাহর করতে পারি না। এই যেমন সেদিন হঠাৎ অর্চনাকে দেখলাম। সেই অর্চনা যাকে কলেজে খুব ভালো লেগে গেছিল আমার, কিন্তু না ছিল আমার নায়কখচিত চেহারা, না ছিল টাকার জোর। বেশ কিছুদিন ইতস্তত করে শেষমেশ মনে কোনো মতো একটু জোর এনে ওকে যখন জানালাম আমার মনের কথাটা, সেদিন সে সকলের সামনেই আমায় যা নয় তাই বলে চরম অপমান করল। ওর আমাকে পছন্দ নাই হতে পারে, কিন্তু সেটা ভালোভাবেও তো বলতে পারত। অপমানে আগুন জ্বলে গেল আমার মাথায়। মুখ চোখ লাল হয়ে গেল নিমেষে, কান দিয়ে ধোঁয়া বেরোনোর উপক্রম হলো। কিচ্ছু না বলে মাথা নিচু করে সরে গেলাম সেখান থেকে। কিন্তু বিশ্বাস করুন, আমি জানতাম যে ঘটনাটা এখানেই শেষ হয়ে যাবে না, আরো কিছুটা বাকি আছে ঘটবার। একটা সাংঘাতিক কিছু। কলেজ ফেস্টের দিন ছিল সেটা। নানা রকম নাচ গানের বর্ণাঢ্যর অনুষ্ঠান ও আনুষাঙ্গিক খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুটা দেরি হয়ে গেল। এমন আয়োজনে আমার মতো অকিঞ্চিতকর কারো থাকা শোভা পায় না, তাই সকলের থেকে কিছুটা দূরে উদাসীনভাবে দেখছিলাম সবকিছু। অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক আগে হঠাৎ আকাশের দিকে চোখ গেল আমার। দেখলাম খুব চেনা এক ফালি চাঁদ আমারই দিকে চেয়ে রয়েছে ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে। ধীরে ধীরে শরীরটা ভারী হয়ে এল আমার। সমস্ত কোলাহল ক্রমশ ফিকে হতে হতে হারিয়ে গেল আমার দুনিয়া থেকে। মনে হতে লাগলো যেন জন্ম থেকেই আমি এমনই বধির। শ্রবণের অনুভূতি গ্রহণের কখনো কোনো সুযোগই ঘটেনি আমার। নিঃসীম শূন্যতায় ডুবে যেতে লাগলাম আমি। পাঁচিলের গায়ে আমার ছায়া পড়ছে।
কিন্তু অবাক বিস্ময়ে দেখলাম সেই ছায়ায় যেন প্রাণের স্পন্দন জেগে উঠেছে। অস্পষ্ট সেই ছায়ায় ফুটে উঠতে লাগলো অবিকল আমারই চোখ মুখ। আমার মতোই দেখতে সে, কিন্তু ঠিক যেন আমি নই। আমি এই প্রতিবিম্বের সঠিক পরিচয় জানি না, কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারি এমন নির্মম, এমন প্রতিহিংসা পরায়ণ অভিজিৎ সামন্ত নয়, হতেই পারে না। সেই ভয়ঙ্কর অস্তিত্বকে মানুষের মতো দেখতে ঠিকই, কিন্তু জাগতিক কোনো প্রাণীর মধ্যেই এমন অন্ধ আক্রোশ বিরল। ক্রমশ সেই ছোট্টবেলার রাক্ষসের জীবটাকে আবার যেন দেখতে পেলাম সেদিন। আঁশে ঢাকা সারাকা অগণিত সুরের মতো উপাঙ্গ কিলবিল করছে, আর তার চোখে জ্বলছে সীমাহীন ধ্বংসলীলার আগুন। নান্দনিক সমস্ত কিছুকে নষ্ট করার উগ্র উদ্যোগ্র বাসনা। কলেজের অনুষ্ঠান শেষ হয়ে গেছে বেশ কিছুক্ষণ। ফেরার পথ ধরেছি সকলে। বেশ কিছুটা পথ একসাথে অনেকে মিলে ফিরলেও শেষের কিছুটা পথ অর্চনাকে একাই ফিরতে হবে। সাপদের মতো অর্চনার পিছু নেয় আমার সেই প্রতিবিম্ব। নিশীথে পাওয়া মানুষের মতো তার পিছু পিছু চলতে থাকি আমিও, ঠিক যেন ছায়া আর কায়ায় পাল্টাপাল্টি হয়ে গেছে। একটা গলি বড্ড নির্জন, ল্যাম্পপোস্টের আলোটাও যেন বিশ্বাসঘাতকতা করছে। সামান্য সময়ের জন্য জ্বলে উঠেই সেটা আবার নিভে যাচ্ছে। অর্চনা কি কিছু অনুভব করতে পারছে? না হলে সন্ত্রস্ত হরিণীর মতো সে ইতিউতি চাইছে কেন? সে বারে বারে পিছনে তাকাচ্ছে আর দ্রুতপদে পথটুকু পেরুতে চাইছে, কিন্তু বেড়াল পায়ে শিকারী ততক্ষণে শিকারের একদম কাছাকাছি পৌঁছে গেছে। হঠাৎ চাঁদের আলোয় জিকিয়ে উঠে কসাইয়ের তৎপরতায় অর্চনের গলা লক্ষ্য করে নেমে এলো একটা ধারালো ইস্পাতের ফলা। টাটকা রক্তের ধারায় বুঝি ভেসে যাচ্ছিল চরাচর। আমার বুধিরতার অভিশাপ তখনও কাটেনি, কিন্তু অর্চনার অভিব্যক্তি দেখে বুঝলাম মরণ যন্ত্রণায় ছটফট করছে মেয়েটা। তবে বেশিক্ষণ নয়, উপর্যুপুরি নেমে এলো আরো বেশ কয়েকটা আঘাত। প্রাণের স্পন্দন কিংবা যন্ত্রণা কোনোটাই আর রইল না। আমার কিন্তু কষ্টই হচ্ছিল ওর জন্য, জানেন। হাজার হোক, ওকে তো ভালোবেসেছিলাম, কিন্তু সেই আদিম বিভীষিকার মধ্যে নেই কোনো পেলবতা কিংবা মমত্ব বোধ। ঘৃণা ও জিজ্ঞাসার অনির্বাণ শিখায় সে জ্বলছে অবিরত। তা যাই হোক, এই সমস্ত কিছু ঘটে গেল, আর তারপর আবার ছায়া ও কায়া নিজেদের অবস্থান বিনিময় করে নিল। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি এমন কিছু আদৌ ঘটেছিল? যদি ঘটেই থাকে তবে আমাকে, মানে কলেজ পড়ুয়া অভিজিৎ সামন্তকে পুলিশে ধরল না কেন? জানি না, কিছু জানি না। মাথার মধ্যে তীব্র যন্ত্রণায় সমস্ত কিছু তালগোল পাকিয়ে যায় আমার। বাস্তব আর কল্পনার সীমারেখা অস্পষ্ট হয়ে আসে। বেশ বুঝতে পারি মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ নিতে চলেছে সেই আদিম বিভীষিকা। ডাক্তারবাবু চেম্বার থেকে সেদিন তো যার পর নাই বিরক্ত হয়ে রেগে মেগে চলেই এলাম। মনটা ভালো ছিল না একদম। ভাবছিলাম মনটাকে একটু চাঙ্গা করা যাক, তাই অনেকদিন পর একটা সাইকোলজিক্যাল গল্পে হাত দিয়েছি আজ। সমস্ত ডেলিভারি কমপ্লিট করে এসে অফিসে বসেই লেখা শুরু করলাম। বাড়ি ফিরতে একটু রাত হবে। গল্পটা ক্লাইম্যাক্সে এসেই আটকে রয়েছে। খুনটা হওয়ার অপেক্ষা। চোখ বন্ধ করে ভাবছি আমি। একটু ভেবে নিয়ে চোখ খুলতেই জানলা দিয়ে পরিষ্কার চোখে পড়ল কাস্তের উপর বাঁকানো এক ফালি চাঁদ। এমন রাতে সে আসে বারবার আমার কাছে। সেই ছোট্টবেলার অভিশপ্ত রাতে জলার মধ্যে ওকে প্রথম দেখি, তারপর থেকে ও নিজেই আসে। তখন ছায়ার প্রকট উপস্থিতিতে হারিয়ে যায় কিংবা ম্লান হয়ে পড়ে কায়ার অস্তিত্ব। এমন বাঁকা চাঁদের মায়াবী রাতে সে রক্তের হোলি খেলতে বড় ভালোবাসে। সেই খেলায় আমাকেও সাথী করে নেয়। সে যাই হোক, চাঁদের থেকে চোখটা সরিয়ে আমি নিশিষ্ট চিত্তে গল্পটা লিখে চলেছি। চেয়ারে বসে এক মনে কাজ করছে ছেলেটা, চোখ কম্পিউটারের স্ক্রিনে। নতুন জয়েন করেছে অফিসে, বয়সটাও কম, তাই একাগ্রতা আর উদ্যম অনেক বেশি।
সন্ধে হয়ে গিয়েছে, তবু বাড়ি ফেরার নাম নেই। কেবিনের মধ্যে এখন চরম নৈশব্দ, পিন পড়লেও দিব্যি শোনা যাবে। খুনির হাতে ভারী একটা ইস্পাতের দণ্ড, নিশানায় ভুলচুক করা যাবে না একদম। পেছন থেকে চুপি চুপি এসে ছেলেটার মাথায় সজোরে একটা আঘাত। বেশ হয়েছে, এসেই 6 মাসের মধ্যে প্রমোশন, হেভিওয়েট কাস্টমারদের সঙ্গে বড় ডিল। খুনির ঠোঁটে সাফল্যের দীপ্তিময় হাসির ঝিলিক দিয়ে উঠল। স্পষ্ট দেখতে পেলাম আমি মোহগ্রস্তের মতো কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম প্রতিবারের মতো। হুঁশ ফিরতেই দেখলাম আমার পাশের টেবিল আর মেঝেতে কাঁচা রক্তের স্রোত। টেবিলের ওপর পড়ে রয়েছে নীলাদ্রির অসাড় দেহটা, মাথার পিছনে দলা পাকানো রক্তের পিণ্ড। নাকের কাছে হাত দিয়ে গিয়ে বুঝলাম প্রাণ নেই। নীলাদ্রি জানা 6 মাস জয়েন করেছিল কোম্পানিতে। আমার জুনিয়র পজিশন থেকে প্রমোশন পেয়ে একেবারে সোজা জুনিয়র সেলস ম্যানেজার, মানে বসের পরেই ওর স্থান। ভাবা যায়, মেনে নেওয়া যায়? আপনারাই বলুন। মনে মনে বললাম, দেখলেন দেখলেন ডাক্তার চাকলাদার, কল্পনা নয়, সত্যি সত্যি সত্যি, সবটা নির্জলা সত্যি। না না, তোরই রক্তাক্ত সত্যি। খুব একজোট হেসে নিলাম এরপর। কিন্তু এ কি, আমার এক হাতে সেই ইস্পাত দণ্ড, অন্য হাতে ভিজে যাচ্ছে টাটকা গরম রক্তে। নীলাদ্রির বিস্ফারিত চোখগুলো হাঁ করে দেখছে আমাকে, যেন গিলে খাবে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তাহলে তাহলে আমি অভিজিৎ সামন্ত, ছাপোষা নিম্নবিত্ত ঘরের এক সাধারণ চাকুরিজীবী যুবকের হাতের খুনির রক্ত। ক্ষণিকের জন্য মনকে শান্ত করে হিসেব করে নিলাম একবার, কততম খুন যেন এটা। পরক্ষণেই আবার অবিশ্বাস, নিজের সঙ্গেই নিজের মতবিরোধ। না না, নিশ্চয়ই সবটাই কল্পনা, সমস্তটাই আমার লেখা গল্প, তাই না? তাই না? না না, এগুলো সত্যি নয়, হতেই পারে না। সবটাই আমার কল্পনা, মনের ভাবনা মাত্র। এই নীল, আমার দিকে ওইভাবে দেখবি না শয়তান, তোর ওই চোখ আমি গেলে দেব। চিৎকার করে কথাগুলো বলেই দৌড়ে পালিয়ে এলাম আমি অফিসের বাইরে। ও হ্যাঁ, আসার আগে সব প্রমাণ মিটিয়ে এসেছি আমি, আপনারা সেই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। আমি নাকি আমার সেই প্রতিবিম্ব তা ঠিক জানি না, তবে এই বিষয়ে সে কোনো ফাঁক রাখে না। না হলে কি আর এতদিন খোলা হাওয়ায় ঘুরতে পারত অভিজিৎ সামন্ত? পঙ্কিল সুরগুলো, সর্পিল গতিময় চলন, জ্বলন্ত অঙ্গারের মতো একটি মাত্র চোখ, এই সবই দেখেছি সেই দিনও। আজ রাতে কিছুতেই ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই স্পষ্ট দেখতে পাচ্ছি নীলাদ্রির বিস্ফারিত চোখগুলো যেন হাসছে, সেই খয়াটের চাঁদের মতো গা জ্বালানো হাসি। ওর রক্তমাখা হাতগুলো এগিয়ে আসছে আমার দিকে। ওই নীলাদ্রি না, শুধু নীলাদ্রি না, অনেকগুলো কালো ছায়া মূর্তি ঘিরে ধরেছে আমাকে। প্রত্যয়, অর্চনা, রজতাভ, শ্যামলী, আমার শখের সাইকোলজিক্যাল থ্রিলার গল্পগুলোর আরও যত সব মৃত চরিত্ররা, সবাই মিলে এগিয়ে আসছে আমার দিকে। মুখে ওদের ক্রূর হাসি, আর সাথে মিশে আছে এক রাস বিদ্রুপ। ঘরের 4 দেওয়ালের ভেতরেই একটা অপার্থিব কুৎসিত অন্ধকার গ্রাস করছে আমাকে। আশপাশে কোথাও কোনো ক্ষীণ আলোর রেখাও নেই। আমার দৃষ্টিপথ অবরুদ্ধ। আবারও সেই জন্মের শোধ বধিরতা গ্রাস করেছে আমায়। আমি প্রাণপণে পালিয়ে বাঁচতে চাইছি, কিন্তু পারছি না। শীতের রাতেও ঘামে ভিজে গেছে আমার জামা। এই অশরীরীদের উদ্দেশ্যে কিছুক্ষণ শূন্যেই হাত পা ছুটতে লাগলাম আমি। শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। আমার নিস্তেজ শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে। স্নায়ু পেশি সব শিথিল। মাথার মধ্যে আবার সেই অসহনীয় যন্ত্রণা। সে আসছে, এমন রাতেই সে আসে, নিজের মনেই বলে উঠলাম। না না, এরা সত্যি নয়,
কিচ্ছু সত্যি নয়, সব সব আমার কল্পনা। বধিরতে কি খুঁজলো তবে? নিজের কণ্ঠ শুনতে পেলাম যেন। সব সত্যি, নির্জলা সত্যি, না না থরি রক্তাক্ত সত্যি। আবার প্রকট হয়ে উঠছে আমার কুটিল প্রতিমূর্তি। তারপর সেটা আবারও চেনা ছন্দে রূপান্তরিত হচ্ছে এক আদিম অন্ধকারের উপাদানে রচিত অপজীবের দেহে। কিন্তু আজ তো আশপাশে আর কেউ নেই যার প্রাণ নিয়ে খিদে মেটাতে পারে সেই শয়তান। তাহলে কি ঘটতে চলেছে আজ? দারুণ আতঙ্কে চিৎকার করে কেঁদে উঠতে গিয়েও যন্ত্রণায় কোঁকিয়ে উঠলাম আমি। গলার সাথে জড়িয়ে গেছে একটা মোটা দড়ি। না না, দড়ি তো নয়, কয়েকটা শক্তিশালী কদর্য সুর। সেগুলো চেপে বসে শ্বাসরুদ্ধ করে দিতে লাগলো আমার। জিভটা বেরিয়ে আসছে, পেন্ডুলামের মতো সিলিং থেকে দুল খাচ্ছে শরীরটা। জানলা দিয়ে এক টুকরো চাঁদের আলো চলকে এসে পড়ছেই করে। দেয়ালে তৈরি করছে একটা প্রতিবিম্ব। তার মুখে ক্রমেই ফুটে উঠছে একটা শ্লেষের হাসি। সেই প্রতিবিম্বকে আশ্রয় করেই গড়ে উঠেছে এক ভয়াল অপজীবের মূর্তি, যার একমাত্র চোখে নরকের আগুন জ্বলছে হলুদ শিখায়। সুরগুলো আন্দোলিত হচ্ছে অশুভ এক ইঙ্গিতবাহী হয়ে। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার সঙ্গে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।